জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এবং এই সত্যকে ধারণ করে আমরা এই প্যান্ডেমিক করোনা কালে হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশনের যে আয়োজন কবিতা তোমার জন্যতে আজকে এই 24তম পর্বতে আমরা হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা রয়েছেন, অনেক শুভেচ্ছা সাথে থাকবার জন্য। যারা থাকবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আমাদের আজকের এই 23তম পর্বের এই সন্ধেবেলায় আমরা সরাসরি সেই সমস্ত মানুষদের পাশে হয়তো থাকতে পারছি না, কিন্তু এভাবে থাকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে যে দুজন কৃতি মানুষ রয়েছে তাদের সাথে আলাপ করাই। এবার কবিতা তোমার জন্য 23তম পর্বে আজকে আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় মানুষ, যার লেখা পড়ে বড় হয়েছি, কলেজ কালে যার লেখা পড়ে আনন্দে হেসেছি, দুঃখে কান্না করেছি, যার লেখায় আমি ভীষণ ভাবে ভক্ত, সেই মানুষটা রয়েছে বাংলাদেশ থেকে আমার প্রিয় কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, প্রিয় মানুষ সৈয়দ মাজহারুল পারভেজ ভাইয়া। ভাইয়া অনেক শুভেচ্ছা আপনাকে পেয়ে। আজকে বড়ই আনন্দিত লাগছে সামনাসামনি বসে কথা বলতে পেরে আপনার। ধন্যবাদ আদি। তো আমারও অত্যন্ত ভালো লাগছে যে আজকে আদিকে সামনাসামনি মানে কথা বলতে পারছি, আমরা সামনাসামনি বসে আছি এটা ভেবে, এবং এর সাথে আরো একজন গুণী মানুষ আছেন, সুমনা দত্ত দাস। আমি একটু এই ফাঁকে আলাপ করে দিই তার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমাদের স্ক্রিন আলো করে রয়েছে আরেকজন প্রিয় আবৃত্তি শিল্পী, আমার কলকাতার একই মঞ্চে বহুবার আবৃত্তি করেছি, খুব প্রিয় মানুষ, আবৃত্তি শিল্পী সুমনা দত্ত দাস। দিদি কেমন আছো? আমি তো ভালো আছি, সকলে ভালো থাকুক এটাই চাইবো। এখন যে অবস্থা, আমরা একটাই প্রার্থনা করব, সকলে যাতে সুস্থ ও নিরাপদে থাকে। একদম তাই। সৈয়দ মাজহারুল পারভেজ ভাই এবং সুমনা দত্তদি দুজনকেই এবং আমার দর্শকদের একটু জানাই, ভাইয়া ফেসবুক খুললেই প্রতিদিন হাজার হাজার স্ক্রল করি যখন আমরা অনেক অ্যাকাউন্ট, প্রায় প্রতি 10টার এক একটা স্ট্যাটাসে এটা দেখতে পাচ্ছি মানসিক ভাবে চাপে আছি, ডিপ্রেশন, খারাপ অবস্থায় আছি, ভাল লাগছে না, এই জীবন আর ভাল লাগছে না, আতঙ্কে রয়েছি, নানান কিছুতে প্রতিদিন জীবন একটু একটু করে বিষিয়ে উঠছে আমাদের, এবং আমরা জানি না এর শেষ কোথায়। কিন্তু এই সৃজনশীল কাজের মাধ্যমে আমাদের আশেপাশের মানুষকে যদি একটু ভালো রাখতে পারি, এই অনুষ্ঠান যারা দেখবেন অনেক মানুষের মধ্যে যদি গুটি কয় মানুষ খুব মনে আনন্দ পান, তাহলে আমাদের এই অনুষ্ঠান করে আজকে সার্থক হবে। সুমনাদি এবং মাজহারুল ভাই বোধহয় আমার সাথে একমত হবেন। একদম নিশ্চয়ই একদম। আমি এর সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আসলে যে সময় আমরা যাচ্ছি এটা তো খুব খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আর এই করোনা কালীন সময়ে আমরা কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশ এবং পশ্চিম বাংলা থেকে বা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে বেশ কয়েকজন কবি লেখককে আমরা হারিয়েছি। তো এর ভিতরে আমি বিশেষভাবে একবার খুব সম্প্রতি মারা গেলেন নিমাই ভট্টাচার্য। তো উনি আমার মাগুরায়, আমাদের একই জেলায় জন্ম দুজনেরই, এবং নিমাই ভট্টাচার্য সহ পশ্চিমবঙ্গের এবং আমাদের বাংলাদেশেরও খুব সম্প্রতি মারা গেলেন সোহাকার আলম তালুকদার। এবং এ পর্যন্ত যারা করোনাকালীন সময়ে বিশেষ করে কবি লেখকরা, যারা সাহিত্যজনরা, যারা সাহিত্যে যেসব মানুষজন যারা মারা গেছেন, তাদের সবার আত্মার প্রতি মানে শান্তি কামনা করছি, যে সবাই যেন মানে জান্নাতবাসী বলি আমরা বা স্বর্গবাসী বলি, সেটা যেন বিধাতা করেন। একদম তাই। আমাদের সেই সমস্ত আত্মার, বিদেহী আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি, তারা ওপারে ভালো থাকুক। যারা এপারে রয়েছে, যারা কাছাকাছি মানুষ আমরা থাকি, শক্ত হাত ধরে সেই মানুষকে বলি পাশে আছি, ভালো থাকো। ভালো থাকার কারণটুকু যেন হতে পারে কিছু মানুষের, তাহলেই পৃথিবী সুন্দর হয়। সুপ্রিয় দর্শক, আপনারাও জানেন আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি একদম, আমি সুমনা দত্তদির কাছে যাচ্ছি। সুমনাদির একটি আবৃত্তি উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের এই আয়োজন শুরু হোক, তারপর কথায়, কবিতায়, জীবনের গল্পে আসবো, আর অবশ্যই দর্শকদের মন্তব্য শোনাবো। সুমনাদি। হ্যাঁ আদি, প্রথমে আমি কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে যুক্ত সকলকে এবং যিনি আজকে সঞ্চালক আদি, আমার স্নেহের আদিকে আমার
শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং যিনি গুণী মানুষ আছেন পারভেজ ভাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে ওনাকে এত সামনে থেকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। ওনারা কবিতা পড়েছি, ওনার অনেক খেলা বিষয়ক মানে বই উনি লেখেন, খুবই উনি গুণী মানুষ, তো তাকেও আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আর সব থেকে যারা আমার মানে যাদেরকে ছাড়া হয়তো এই অনুষ্ঠান সার্থক নয় আদি, সেই দর্শক শ্রোতাবৃন্দ, তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমি প্রথমে একটি আদির কথা ধরেই বলি, এখন যেহেতু সময়টা খুবই খারাপ, তো আমি প্রথমে ওপার বাংলার কবি জয়দেব সাহার, এটা ঠিক কবিতা আমি বলি না, আমি একটা প্রার্থনা হিসাবে এটাকে বলি, তো সেই প্রার্থনা দিয়েই আমি আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রার্থনা, কবি জয়দেব সাহা। নিদারুণ যন্ত্রণায় পৃথিবীবাসী, দুঃখ এখন নিত্যদিনের ঘর, এখন শুধু বেঁচে থাকবার প্রার্থনা তোমার কাছে ঈশ্বর। আমরা মানব জাতি হয়ে উঠেছি বর্বর, মানুষ মানুষে হানাহানি দিয়েছি জ্যান্ত কবর, প্রকৃতির সাথে করেছি অবিচার, হয়ে উঠিনি সভ্য, ধর্ষণ করে মানুষ মেরেছি, নেতা হয়েছি নব্য, অর্থ করেছি বিদেশ পাচার, দেশকে করিনি গ্রাহ্য, মানুষ আমরা হতে পারিনি, শাসন করেছি রাজ্য। ঈশ্বর, একবার চেয়ে দেখো, তোমার পৃথিবী আজ অবরুদ্ধ, একটি বার দাও গো সুযোগ, আমরা হতে চাই শুদ্ধ। পিতা কাঁদছে, মাতা কাঁদছে, ভালো মন্দ মানুষের বাস, বৃদ্ধ, শিশু, যুবক যুবতী সবাই হচ্ছে লাশ। মানুষ আমরা, তোমার কাছে চাইছি মার্জনা, বিপদে আজ রক্ষা করো হে ঈশ্বর, এই আমাদের প্রার্থনা, বিপদে আজ রক্ষা করো হে ঈশ্বর, এই আমাদের প্রার্থনা। এটাই আমার প্রার্থনা সকলের জন্য। একদম তাই, এবং সুমনাদির সাথে আমরা একমত। এই প্রার্থনাটুকু থাকুক, ঈশ্বর সত্যি রক্ষা করুক আমাদের, আর কোনো প্রার্থনায় এইটুকু থাকুক, আর এই প্রার্থনা সারা পৃথিবীর মানুষের জন্য এভাবেই থাকুক। সুমনাদি, অনেক সাবলীল উচ্চারণ, অনেক সুন্দর একটি উচ্চারণ, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। শ্যামলী রয় লিখছে শান্ত শুভেচ্ছা সকলকে, সুমনা খুব সুন্দর লাগছে, পারভেজ দাদাকে অভিনন্দন। রাফিয়া সুলতান লিখছে খুব ভালো লাগছে পারভেজ ভাইয়া, অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। তাদের কথা শোনাবো, দর্শকদের জানিয়ে রাখি আপনারা এই অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আমাদের দুই শিল্পীর কাছে যদি কোনো অনুরোধ থাকে লিখে পাঠাবেন, সরাসরি তাদের কাছে পৌঁছে দেবো, আর অবশ্যই শেষটুকু থাকবেন এই প্রত্যাশা। আমি পারভেজ ভাইয়ের কাছে আসি। পারভেজ ভাইয়ার একটি উচ্চারণ শোনার আগে তার কাছে আমার যে প্রশ্ন, ভাইয়া আপনার লেখা যে বইগুলো পড়েছে, অগুন্তি মানুষ পড়েছে, এবং সেগুলো ভাষায় প্রকাশ করে না, শেষ বিকেলে, ভালোবাসা কারে কয়, এইগুলো যখন পড়েছি তখন গোগ্রাসে গিলেছি, এরই নাম প্রেম, কান্না করেছি, ভাল লেগেছে, আমার প্রত্যেকটা চরিত্রের কথা মনে আছে ভাইয়া, আমার কলেজ লাইফে পড়া, এবং মনে আছে আনন্দে হাসতাম, কাঁদতাম সেই বইগুলো পড়ে যখন সেই লেখা আসতো, এবং তখন সত্যি সত্যি ভাইয়া এরকম একটা মনে হতো যে বড় বড় লেখকরা বোধহয় মারা যান সব আর কি। তারপরে আপনার সাথে আমার দেখা হলো, কথা হলো, এবং জানতে পারলাম এই এই লেখা। ভাইয়া কখন থেকে এই লেখালেখিটাকে সিরিয়াস নিলেন? একদম ভাইয়া, কখন থেকে লেখালেখিটাকে একটু সিরিয়াসলি নিলেন, এই গল্পটা যদি একটু বলেন। আমি লেখার গল্প তো অনেক লম্বা, আসলে আমি মানে সেই লেখালেখির পুরা গল্পের দিকে আমি যেতে যাচ্ছি না আজকে, কারণ যেহেতু 1 ঘন্টার অনুষ্ঠান, আসলে 1 ঘন্টা কিন্তু অনেক সময় তাও না। তো আমি মূলত আজকে যেহেতু কবিতা তোমার জন্য অনুষ্ঠান, তো আমি মানে কবিতার কেন্দ্রিক আলোচনাটা একটু প্রাধান্য দিব আর। তো আসলে আমি যখন এই যে উপন্যাসগুলোর কথা বলা হলো আদি, এই নাম প্রেম, ভালোবাসা কারে কয়, তারপর মন ভালো নেই, তোমার জন্য ভালোবাসা, বা এই যে যে বইগুলো, এইগুলো কলকাতা থেকে বোধহয় 93-94 সালের দিকে ছাপা হয়েছিল।
এবং আমার খুব ভালো লাগে এখন খুব ভালো লাগে এই কারণে যে এই বইগুলো তখন যারা পড়েছিল, আদি, ফারুক, তারপরে আনোয়ার আলী মোল্লা, এরকম আরো অনেকেই, মানে যারা আমি কলকাতায় এখন গেলে, বিশেষ করে কলকাতার কথাই বলছি, কলকাতায় গেলে যাদেরকে আজকে খুব মানে লেখক হিসাবে দেখি, কবি হিসাবে দেখি, তারা একদিন আমার বইয়ের পাঠক ছিল। এটা ভেবে আমার কাছে খুব ভালো লাগে যে আমার বই পড়েছে এবং এখন তারা লেখক হয়েছে। আমার কাছে এটা খুব গর্ব লাগে। তো আমি মূলত আমার ওই লেখাটা হচ্ছে যে উপন্যাস, ছোট গল্প এবং স্পোর্টস এর বই, এই 3 শ্রেণীর বই দিয়ে আমার লেখালেখির প্রথম সূচনা। এবং আমার প্রথম একসাথে যে 6টা বই বেরিয়েছিল তার ভিতরে একটা উপন্যাস ছিল রিনাম প্রেম, এটা আমার প্রথম উপন্যাস। আর একটা ছোট গল্পের বই ছিল রং নাম্বার, আর বাকিগুলো খেলার বই ছিল। তো তারপরে সেই শুরু হয়েছে, তারপরে থেকে তো মোটামুটি লেখালেখি চলছেই। কিন্তু ওই কবিতার যে বিষয়টা, যে আমি যে কবিতা লিখবো বা কবি হব, কবিতার যে বিষয়টা, এইটা কিন্তু আমার মাথায় কখনোই ওরকম একটা ছিলই না, মানে কখনোই ওইভাবে আসেনি। তবে আমার ওই আবৃত্তিকার, আমাদের সুমানা দিয়ে আসেন, তো উনি তো হাসবেন হয়তো এটাতে, আবৃত্তিকার হওয়ার খুব ইচ্ছা আমার ছিল। একবার খুব ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল যে আমি একজন আবৃত্তিকার হব, আমি একজন গানের শিল্পী হব। কিন্তু আসলে এই গানের শিল্পী এবং আবৃত্তিকার এই দুটা হইতে গেলে কণ্ঠ লাগে। তো বিধাতা কিন্তু সেই কণ্ঠটা আমাকে দেননি, যে কারণে ওই আবৃত্তিকার হওয়ার সুযোগটা হয়নি, সেটা বলছি সেটা। তো তবে কবিতা একেবারে খুব ছোটবেলা থেকে কবিতা শুনতাম, এবং মোটামুটি ওই মানে যারা বিশেষ করে বড় আবৃত্তিকার তাদের সবার ক্যাসেটই, তখন তো ক্যাসেট ছিল, এখনকার মধ্যে এত সুযোগ সুবিধা ছিল না, ক্যাসেট প্লেয়ার থাকতে হতো, ক্যাসেট থাকতে হতো। এবং এই কবিতা শুনতে শুনতে ঘুমানো, এটা একেবারে আমার একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছিল। এবং এরপরে আমি যখন মানে কবিতা শুনতে শুনতে নিজেরও আবৃত্তিকার হওয়ার ইচ্ছা হলো, এবং আমি একদিন আর কি খুব ইচ্ছা নিয়েই মানে ঘরের দরজা টরজা বন্ধ করে ফ্যান ছেড়ে আমি একটা কবিতা রেকর্ড করলাম। তো কবিতাটা রেকর্ড করলাম, মা দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘের সর্বনাশের আভাস। তো এটা যখন আমি আবৃত্তি করলাম, এবং এরপরে যখন আমি এটা আবৃত্তি করার পরে এটা আবার রিপ্লে মানে শুনতে শুরু করলাম, তখন বিষয়টা হলো কিরকম, মা ঘটাং, অর্থাৎ ফ্যানের যে শব্দটা, এটা তো আমি বুঝতে পারিনি ফ্যানের শব্দটা এখানে এত জোরে আসবে। মা ঘটাং, দিগন্তে তাকিয়ে দেখো ঘটাং, এই করে করে, এবং আমার যে কণ্ঠ সেটা শোনার পরে আমার এখানে আবৃত্তিকার হওয়ার ইচ্ছা ওই সাথে সাথে আমার নিজের মনের থেকেই চলে গেল যে এটা আমার দ্বারা হবে না। এবং যাই হোক, আবৃত্তিকার হওয়া এটা হয়নি। তারপরে আর গানের যে বিষয়টা সেটা নাই বললাম, সেটা একটা লম্বা কাহিনী, এবং সেই গানের শিল্পী হওয়াটাও হয়নি। পরবর্তী পর্যায়ে আমি লেখালেখিতে আসে, সেটাও একটা মানে আসলে ওইভাবে ইচ্ছা ছিল বা লেখক হবে এরকম বিষয় ছিল, সেটাও না। কোনো একটা বিশেষ ঘটনার ভিতর দিয়ে এটা আমি এই যে গত সপ্তাহে বোধহয় একটা অনুষ্ঠান ছিল, ওই স্পোর্টস এর একটা অনুষ্ঠান, তো আমাকে মানে আমার নেই, সেখানে আমি বলেছিলাম। তো যাই হোক, মোটামুটি লেখক তো হয়ে গেলাম, সেখানেই বলি, ওইটা তো লম্বা কাহিনীতে যাচ্ছি না। তো লেখক হয়ে যাওয়ার পরে তারপরে তো আমার প্রথম সময়টা ছিল স্পোর্টস এর বই এবং পাশাপাশি উপন্যাস লেখা। এবং 91 সালে লেখালেখি শুরু করলাম, এবং 95 সালের ভিতরই আমি বাংলা একাডেমিতে, ঢাকায় যে বাংলা একাডেমির বইমেলা হয়, এই বইমেলাতে আমি একক বইয়ের স্টল করলাম। এবং এটা খুব একটা বড় ব্যাপার যে লেখালেখির মাত্র 4 বছরের মাথায় তখন অলরেডি আমার বই 50 ছাড়িয়ে গেছে, এবং আমি আমার একক বইয়ের স্টল করলাম। এবং সম্ভবত এটাই বোধহয় কোনো লেখকের একক বইয়ের স্টল ছিল এটাই। এবং পরবর্তী পর্যায়ে অনেকেই একক বইয়ের স্টল করেছেন, এবং তারপরে তো মোটামুটি লেখালেখি করে গেছি। এবং মূলত লেখার বিষয়টা ছিল উপন্যাস এবং খেলাধুলোর বই। তো পরবর্তী পর্যায়ে এর সাথে কবিতা যোগ হয়েছে, মুক্তিযুদ্ধের বই যোগ হয়েছে, ভাষা আন্দোলনের বই যোগ হয়েছে, এবং বিভিন্ন বিষয়ের বইগুলো যোগ হয়েছে। তো এখন কবিতার বইয়ের লেখাটা একটা পটভূমি আছে। তো সেটা হচ্ছে যে আমি
আগেই বলেছি যে যেহেতু কবিতার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল এবং সেই দুর্বলতা থেকে আবৃত্তি করাটা হয়নি, এবং মানে কবিতা নিয়ে আমার ভেতরে একটা কষ্ট ছিল যে আমার এত ইচ্ছা আবৃত্তিকার হব, কিন্তু সেটা হতে পারি নাই। এই নিয়ে এই কষ্টবোধের থেকেই আমার কাছে মনে হলো যে কবিতা নিয়ে বোধহয় কিছু কাজ করা যায়, যে কাজগুলো করলে অন্তত আবৃত্তি না করলে অন্তত দুধের স্বাদ ঘোলে মিটলো। এবং আমি কবিতার এই আমার কিছু প্রিয় কবিদের কিছু কবিতার বই অনুবাদ এবং দেশি কবিদের বই সম্পাদনা করলাম। এবং সেটা হচ্ছে যে আমার প্রথম যে বইটা ইয়ে হলো, মানে একসাথে বেশ কয়েকটা বই করেছিলাম। মানুষের জন্য কবিতা, এই যে এই বইটা, আমি বইটা এখানে দেখাচ্ছি, মানুষের জন্য কবিতা। এখানে 4টা করে, মানে একটা বক্সের ভিতরে 4টা করে বই, এবং এখানে পাবলো নেরুদা, নাজিম হিকমত, ভ্লাদিমির মায়াকোভস্কি আর অক্টাভিও পাজ, এই 4 জনের কবিতার মানে নিয়ে ছোট আকারের মানে এক এক খণ্ড করে আর কি। তো এইভাবে এরকম প্রতি বইতেই আর কি এরকম 4টা করে বই দিয়ে একটা সেট করে আর কি এটা ইয়ে হলো। স্ক্রিনে আনেন, একটু সামনে আনেন, স্ক্রিনে আনেন, বইটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আরেকটু আপনার ডান দিকে আনেন বইটা। ওনার নামটা এখানে বলতে হয়। ভদ্রলোককে গত বছরই সম্ভবত ভদ্রলোককে বোধহয় গুলি করে মেরে ফেলেছিল দুষ্কৃতিকারীরা। ওনার নাম হলো শাহজাহান বাচ্চু, বিশাখা প্রকাশনী। এবং বাংলাদেশে কি কলকাতায় এরকম আছেন কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশের উনি প্রথম এবং আমার জানার মতো এখন পর্যন্ত একমাত্র প্রকাশক যিনি শুধুমাত্র কবিতার বই ছাপতেন, মানে কবিতার বাইরে উনি কোনো বই ছাপতেন না। বিশাখা প্রকাশনী শাহজাহান বাচ্চু। তো পরে উনি অবশ্য বইটা করেননি, উনি ওই বইটা করেছিলেন জোনাকি প্রকাশনী, মঞ্জুর রহমান উনি করেছিলেন। এবং এরপরে আমি করলাম আর একটা ওর সাথেই মানে করলাম পরপর করে আর কি, ওই দ্রোহে ভালোবাসায়। এটা হচ্ছে দ্রোহে ভালোবাসা, এটা ওরকম ভেতরে 4টা করে বই। এবং এখানে হলো শাল বদলেয়ার, গর্সিয়া লোরকা, সব মিউজ আর হলো কৈফিয়াত, এদের এই কবিতা গুলোর অনুবাদ করে ওইটার ছোট আকারে, মানে মোটামুটি ওই ছোট আকারে 4টা করে বই একটা বক্সে করে এটা একটা করলাম। তারপরে করলাম বই, মানে এটা হচ্ছে এই যে কবিতা নিজে আবৃত্তি করতে না পারার যে এটা আর কি, সেটা মানে আক্ষেপটার থেকে এগুলো করা। এবং আরেকটা করলাম হলো 4 পৃথিবী, ওমর খৈয়াম, শেখ সাদি, হাফিজ এবং মির্জা গালিবের 100টা করে, যত ছোট কবিতা 4 লাইনের কবিতা 100টা করে কবিতা দিয়ে এর একটা করলাম 4 পৃথিবী। তো এইভাবে আমি মোটামুটি আরেকটা মানুষের জন্য কবিতা, এর আগে আরেকটা করেছিলাম ছোট আকারের শ্রেষ্ঠ প্রেমের কবিতা নাম করে। আচ্ছা, আর আমাদের দেশীয় কবিদের মানে বাংলা কবিতার কবিদের নিয়ে করলাম হলো স্বদেশ প্রেম নামে একটা, সেটা এখানে আছে মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাস। স্ক্রিনের সামনে নিয়ে আসেন ভাইয়া, বইগুলো দেখা যাচ্ছে না, বইগুলো একটু স্ক্রিনের সামনে নিয়ে আসেন। এই 4 কবিতা নিয়ে বইগুলো এটা করলাম। তো এই বইগুলো মোটামুটি বাংলাদেশে প্রচুর বিক্রি হয়েছে, প্রচুর পাঠকের কাছে এটা গেছে এবং পড়েছে, প্রচুর লোকে দেখা হয়েছে, তারা তাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করেছে। তো আচ্ছা, তারপরে মানে এটা করলাম, এটা করার পরে তারপরে তো মোটামুটি কবিতাটা কিন্তু আমার মূল লেখা না, মানে মূল বিষয় কিন্তু আমি কবিতাটা না, এটা যখন মানে মূল বিষয় কিন্তু কবিতা না। তো আমার মূলত আমি তো আগেই বলেছি যে আমি উপন্যাস এবং খেলাধুলার বই দিয়ে শুরু করেছিলাম, এবং পরবর্তীতে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর বই করেছি, অনেকগুলো বই, এবং যে বইগুলো আমি এই আলোচনা আনবো না, কি জন্য, যেহেতু এই অনুষ্ঠানটা কবিতার বইয়ের আলোচনাতেই হয়তো শেষ হয়ে যাবে। এবং মুক্তিযুদ্ধের বিষয়ের একটা বিষয় আমাকে বোধহয় এখানে বলতে হবে। তো একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে তাই না? শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যাঁ, এটা থাকলে বলা যায়।
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে এর আগে আমি একটা বই করেছিলাম, এটা 500 পৃষ্ঠার একটা বই। এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে ওই বইটা আরো বড় আঙ্গিকের, বড় আকারের হওয়া দরকার, কারণ এই বিষয়ের উপরে মানে বড় কাজগুলো হওয়া দরকার। এই ভেবেই আমি ওই শহীদ বুদ্ধিজীবীটাই, এটা এখন বোধহয় এটা 1600 পৃষ্ঠার একটা বই। এটা এই মেলাতে যদি সব ঠিকঠাক থাকে, নেক্সট যে বই মেলা, এই মেলাতে এটা বের হবে। তো যাই হোক, তো এখন আমি মূলত কবিতার, আমার কবিতা লেখার বিষয়ে বোধহয় আসতে পারি আর কি। এবং এখানে আরো একটু করি, যেখানে কবিতা নিয়ে আরো প্রচুর কাজ করেছি, এবং যে কাজগুলো আমি আরো পরে আরো আলোচনার ভিতরে আসবে বিষয়গুলো। যেমন আমি কবিতার এই বইটা বোধহয় একটু কথা বলা যায়, এটা নিয়ে কথা বলা দরকার। তো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের নির্বাচিত কবি ও কবিতা। তো এই বইটাতে আমি একেবারে সেই কবি কান্নপাত থেকে শুরু করে এবং এই 2020 পর্যন্তই বলা যায়, এখানে 200 জন কবির কবিতা আছে, একটা করে কবিতা, এবং এখানে একটা কবিতা আছে, আর হলো তার কবির একটা ছবি আছে, এবং তার একটা ছোট মানে জীবনী। এই নিয়ে একেবারে বাছাই করা 200 জন কবির কবিতা নিয়ে, এটা একটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা কাজ এটা। কারণ এই ধরনের কাজগুলো আসলেই আমার কাছে যতদূর মনে হয় যতটা বেশি হচ্ছে না, যে কারণে এই কাজগুলো মানে করার ব্যাপারে মানে আমার আগ্রহটা আর কি। তো যাই হোক, তো তারপরে আর কবিতা নিয়ে যেমন এটা হচ্ছে কিশোর আবৃত্তি কোষ। কিশোর মানে অর্থাৎ কিশোর উপযোগী যে কবিতাগুলো, সেই কবিতা দিয়ে মোটামুটি এই বইটা সাজানো। আচ্ছা, এটা বিশেষ করে আমাদের সুমনাদি আছেন, উনি জানেন যে অনেক কবিতা যা ছোটবেলায় পড়ে আসছেন এখন কিন্তু চাইলেও খুঁজেই পাওয়া যায় না। সেই কবিতাটা কোথায় আছে সেটাই খুঁজে পাওয়াটাই দুষ্কর হয়ে যায়। তো সেই কারণে ওইটা মাথায় রেখেই আমি এটাকে, যদিও বইটা, এই বইগুলো আমি করেছিলাম বড় আকারের, কিন্তু মানে বড় আকারের তো প্রকাশক পাওয়াটা অনেকটা মুশকিল। মানে 1000-1200 পৃষ্ঠার একটা বই ছাপার মতো প্রকাশক পাওয়াও কষ্ট হয়ে যায়। তো যে কারণে আমি মানে প্রথম পর্যায়ে এটা একটু ছোট পরিসরে করা, এবং আমার এটা বড় আকারে ক্রয় করা আছে, ফরম্যাট গুলো করা আছে, হয়তো পরবর্তী আকারে সময় এটা হচ্ছে কিশোর উপযোগী কিশোর আবৃত্তি কোষ। আর এটা হচ্ছে শিশুদের একেবারে শিশুতোষ কবিতাগুলো, শিশুতোষ কবিতা দিয়ে শিশুতোষ আবৃত্তি কোষ। তো যাই হোক, তো আমি এর ভিতরে আসি, আমার নিজের কবিতা নিয়ে একটু কথা বলা দরকার। তো আমি কিভাবে কবি হয়ে গেলাম, উপন্যাস লিখতে লিখতে কবি হয়ে গেলাম সেটা। তো আমি এই যে বইগুলো দেখালাম বা আরো যে বইগুলো আছে, এই বইগুলো আমি যখন পড়লাম, পড়ার পর আমার স্ত্রী আছেন, এখানে আছেন, উনি একটা কলেজে অধ্যাপনা করেন, শাহানা পারভিন লাভলি। তো উনি আমাকে একদিন বললেন যে তুমি যে কবিতা নিয়ে যেসব কাজ করেছো, এই কাজগুলো কখনোই কোনো ওইভাবে পুরো মূল্যায়নটা হবে না। তা আমি বললাম যে কেন হবে না? বললো যে হবে না এর কারণ হচ্ছে সবাই বলবে যে তুমি তো কবি না। তো তুমি যেহেতু কবি না, তোমার এই কবিতার কাজগুলো একজন কবি করলে যতটা মূল্যায়ন হতো, তুমি করাতে সেটা হবে না যতদিন তুমি কবি না হবে। আমি বললাম যে দেখো, আমি যে কাজগুলো করি সেই কাজগুলো তো মানে কবিতা লেখার চেয়েও একটু কঠিন আমার কাছে মনে হয়, এবং কবিতা লেখা তো আমার কাছে মনে হয় যে এর থেকে আরো সহজ, এবং কবিতার বই এটা তো কোনো কঠিন কিছুই না। তো বললো যে ঠিক আছে করে দেখাও। তো আমি বললাম ঠিক আছে, আমি আগামী বই মেলাতেই কবিতার বই বেরোবো। এটা 2015 সালের কথা। তো এখন মানে 14তে সম্ভবত 15 বই মেলাতে কবিতার বই বেরোনোর কথা। এর ভেতরে বাংলাদেশ কবি সভা নামে একটা সংগঠন আছে, তার যে সভাপতি, সেক্রেটারি এবং এরকম 4 জন, ওরা আমাকে একদিন ফোন দিল, মানে এই কথা বলার বোধহয় সপ্তাহখানেক পরে।
তারা ফোন দিল যে ভাই আপনি কি বাসায় আছেন, আমরা আপনার বাসায় আসবো। আমি বললাম যে ওকে, ওয়েলকাম, আসি, বাসায় আসি। পরে ওরা বাসায় আসলো, আসার পরে আমি এই কথা প্রসঙ্গে বললাম যে আমি এরকম নেক্সট মেলাতে একটা বই করবো, কবিতার বই। আমাদের বললো যে ভাই এটা কে করবে। আমি বললাম যে এখনো কে, তো পুরাটা শেষই হোক আগে, তারপরে কে করবে। তো ওরা তখন ওইখানে বসেই, এটা সম্ভবত বোধহয় মে জুন মাস, অর্থাৎ 1-1.5 মাস হাতে রেখে ওরা বললো তাহলে এটা আমরা করব, মানে, এবং এর একটা মানে জুলাই বোধহয় 9 তারিখে একটা 2 তারিখে একটা প্রকাশনা অনুষ্ঠানের ডেট হয়ে গেল। অর্থাৎ কবিতা লেখা হয়নি, বই লেখা হয়নি, কিন্তু প্রকাশনা অনুষ্ঠানের তারিখ হয়ে গেল। পরে যখন এটা হওয়ার পরে আমি খুব উৎসাহ নিয়ে শুরু করে দিলাম কবিতা লেখা, এবং এর ভিতরে বই না বেরোলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্র পত্রিকায় তো অনেক কবিতাই বেরিয়েছে, সেগুলো সব কম্পাইল করলাম এবং নিজের কবিতা লেখা শুরু করে দিলাম। এবং তারপরে দেখা গেল যে মানে জুলাই 2 তারিখে যে প্রকাশনা অনুষ্ঠানটা করার কথা ছিল সেটা হল না পাওয়ার কারণে সেটা হলো জুলাই 9 তারিখে, অর্থাৎ পরের সপ্তাহে 9 তারিখে। এবং আমার সেই যে বইটা এখানে দেখাই, বইটা দেখো তো, কবিতা, এই এইটা হলো আমার সেই প্রথম কবিতার বই, 100 কবিতা। অর্থাৎ আমি তখন মনে করেছিলাম যে আমি তো কবিতার বই একটাই লিখব, আর তো লিখবো না, কবি হওয়ার জন্য একটাই লিখবো। এই জন্য নির্বাচিত 100 কবিতা নাম দিয়ে প্রথম কবিতার বই বেরিয়ে গেল। একদম ওই কবিতার বই থেকে আসলে একটা নেশার ব্যাপার। হ্যাঁ, এটা হলো নেশা। এটা হচ্ছে সেই মানে এক দরজার গুহার মতো, যেখান দিয়ে ঢুকাই যায়, বের হওয়া যায় না। তো তারপরে তো মোটামুটি একটা নেশা এসে গেল। মানে এরপরে বই মেলা আসলো, তখন অন্যান্য বইয়ের পাশাপাশি আমার তো মোটামুটি অলমোস্ট সব বই মেলাতে 10টা 12টা বই বের হয়, মানে এটা প্রতি বই মেলাতেই মোটামুটি অলমোস্ট সব মেলাতেই। কবিতার বই থাকবে। এবং পরের বই মেলা যেটা, সেটা তখন একটা বের হয়ে গেল প্রেম অপ্রেমের কবিতা। তো এরপরে তারপরে তো মোটামুটি এরপরে বের হলো এই মানে কবিতাগুলোরই অনুবাদ করে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নস্টালজিক পোয়েম। এই এটা নস্টালজিক পোয়েম। আচ্ছা, মানে এই যে যারা প্রথম, হ্যাঁ, আপনার এই প্রথম কবিতার বই থেকে একটা কবিতা শুনবো ভাইয়া। হ্যাঁ, আমি সুমনাদির কাছে আসি। হ্যাঁ, পড়বো। আচ্ছা, এটা হচ্ছে ওই 2019-এ বেরিয়েছে, এটা নির্বাচিত আবৃত্তির কবিতা। অর্থাৎ এখানে যে কবিতাগুলো আছে সবগুলোই আবৃত্তি উপযোগী কবিতা, একবারে সব। মানে সামনে দেখেন ভাইয়া, জি স্ক্রিনের সামনে দেখান, একটু দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে কি যে আসলে আমরা যখন মানে যারা আবৃত্তি করেন তারা ওই আবৃত্তি উপযোগী কবিতার সংখ্যা কিন্তু কম, কারণ সব কবিতাই কিন্তু আবৃত্তির যোগ্য কবিতা না। অনেক কবিতা আবৃত্তির মতো না হলেও আবৃত্তিকারের নিজস্ব কারিশমায় সেটা মানে সুন্দর হয়ে ওঠে। তো এবং আমি আমার এই বইয়ে যে কবিতাগুলো আছে অলমোস্ট আমার মনে হয় যে বেশিরভাগ কবিতাই সবার ভালো লাগার মতোই, এবং যারা আবৃত্তি করবে তাদেরও মোটামুটি ভালো লাগার মতো করেই আর কি। তো আর এই লাস্টে এবারে বই মেলাতে বেরিয়েছে এটা আর কি। এটা হচ্ছে যে যারা দেখা যাচ্ছে না ভাইয়া, স্ক্রিনের সামনে দেখান। হ্যাঁ, এখন দেখা যায়? আচ্ছা, হ্যাঁ দেখা যায়। ছবি আসে না? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে,
এই ভাইয়া তো একটা যাই হোক, কবিতা এখন শুনবো মোটামুটি এখন তো কবিতা লেখা একটা নেশার মতো হয়ে গেছে অলমোস্ট। মানে অন্যান্য লেখার পাশাপাশি একটা করে কবিতার বই থাকতেই হবে। এটা এখন একেবারে একটা হয়ে গেছে আর কি। তো এখন আসলে ওই কবিতা আবৃত্তির ব্যাপারটা হচ্ছে কি, আবৃত্তি তো না, পাঠ, কবি কণ্ঠে কবিতা পাঠ। তো একটা কবি কণ্ঠে কবিতা পাঠ শুনি ভাইয়া। তো যাই হোক, আমি তো আমার এই কবিতা পাঠ নিয়ে একটা বলি আর কি। পাঠটা হচ্ছে, এটা হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশন বাংলাদেশের। তো ওইখানে একটা মানে 1 ঘন্টার একটা অনুষ্ঠান, ওই একক অনুষ্ঠান। তো আমাকে বলা হলো কবিতা পাঠ করতে। তো আমি আমার এই এপিটাপ নামে একটা কবিতা আছে, এটা আমার খুব পছন্দের একটা কবিতা। তা আমি বারবার ওইটা খুঁজি, আর বারবার চলে আসে কালো মেয়ে তোমার জন্য কবিতা। এবং পরে যখন খুঁজাখুঁজি করে না পেয়ে পড়লাম কালো মেয়ে তোমার জন্য। এবং তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি কোথাও মানে কবিতা পড়ি, আমি সাধারণত কবিতা কিন্তু খুব একটা পড়ি না। তো যে কবিতা পড়তে গেলে মোটামুটি যেটাই পড়ি তার সাথে কালো মেয়ে তোমার জন্য এটা থাকতেই হয় আর কি। তা আমি সেই কালো মেয়ে তোমার জন্যটাই পড়ি। আচ্ছা ভাইয়া পড়ুন। কালো মেয়ে তোমার জন্য। কালো মেয়ে তোমাকে ভালোবাসি বলে ঘন অন্ধকারে পথ চলতে ভালোবাসি, মেঘ কালো আকাশ ভালোবাসি, অন্ধকার বৃষ্টির রাত তাকেও ভালোবাসি। তোমাকে নিয়ে সুখ স্বপ্ন দেখতে ভালোবাসি, সে স্বপ্নের কথা বলতে ভালোবাসি। তোমাকে ঘিরেই যে আমার সমস্ত ভালোবাসা। কালো মেয়ে তোমাকে ভালোবাসি বলে তোমার ভ্রমর কালো চোখ, নিতম্ব ছোঁয়া দীঘল কালো চুল, কালো স্কন্ধ, কপলের কালো মোহিনী রূপ আমাকে মুগ্ধ করে, নিয়ে যায় সীমানা ছাড়িয়ে স্বপ্নলোকের গহীন অরণ্যে। কালো মেয়ে তোমাকে ভালোবাসি বলেই কালো আপেল, কালো টমেটো ভালোবাসি, কালো রং ভালোবাসি, কালো জাম ভালোবাসি, কালো গায়ের দুধ সেটাও খেতে ভালোবাসি। কালো মেয়ে তোমাকে ভালোবাসি বলেই উদাস বাউল যখন গেয়ে ওঠে, কালো যদি মন্দ বলো চুল পাকিলে কান্দ কেন, সে গান আমার মনে তোলা দেয়। তোমাকে শুয়ে থাকা ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। কালো মেয়ে তোমাকে ভালোবাসি বলেই পৃথিবীর সব কালোকেই ভালোবেসে ফেলেছি। এই হলো সেই কালো মেয়ে কবিতা। দারুণ একটা কবিতা ভাইয়া, মানে যেহেতু আবৃত্তির কথা তো আগেই বলেছি, সেই কারণে কেমন হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছি। অনেক সুন্দর, মানে আপনার উচ্চারণ সাবলীল, আমরা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনার লেখাটা অতীব সুন্দর। ভাই আপনার কাছে আসবো, আমি একটু সুমনাদির কাছে আসি, তারপর আবার আপনার কাছে আসবো। সুমনাদি, সুমনাদি তোমার আবৃত্তিতে কিভাবে আসা যদি একটু বলো, মানে আবৃত্তিতে কিভাবে আসা যদি একটু বলো। আবৃত্তিতে কিভাবে আসা? আদি, আমাকে শোনা যাচ্ছে তো? আদি, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আসলে খুব ছোট থেকে, ধরো যখন আমার 5-6 বছর বয়স, তখন আমার বাবা এবং আমাদের মানে আমার কাকুর ফ্যামিলি, যেটা আমার বাবার পৈতৃক কাকুরা রয়েছেন, তাদের সকলেই কেউ আঁকা, কবিতা, গান এরকম একটা চর্চার রেয়াজ ছিল। তো খুব ছোট বয়স থেকে স্কুল কলেজে ওই প্রতিযোগিতা হতো, তো আমি ওই নাম দিতাম। আর যেটা হয় প্রতিযোগিতা একটা কিছু, তুমি যদি স্থান পেয়ে যাও আরো উৎসাহ, আরো উৎসাহ, এই যে উৎসাহটা মানে ভেতরে ভেতরে হয়ে উঠেছে, এবং তাদের জন্য
সময় হয়েছে, সে তখন বাবাই শেখাতেন যে এটা এইভাবে পড়া, হয়তো পড়ার কোনো ছড়াই তখন হয়তো এমনি বলে যাচ্ছি, তখন বললো না এটাকেই তো একটু এরম ভাবে পড়তে পারো। তো ওই করতে করতে না একটা সেন্স খানিকটা তৈরি হয়ে গেছিল। তারপর অবশ্যই মানে একদম শিক্ষাগুরুর কাছে প্রথাগতভাবে আমি শিখেছি, তারপর থেকে এই কবিতার সাথেই পথ চলছি। জানি না শেষ অবধি এইভাবেই পথ চলতে চাই, এটাই আমি সবার কাছ থেকে এই প্রার্থনাই করব। কবিতার সাথে থাকো, কবিতার সাথে বাঁচো, একটি নির্ভেজাল আনন্দের সাথে। তোমার যে সৃজনশীলতা সেটা আমরা অনেক দিন পাই, এই শুভেচ্ছাটুকু এবং এই প্রাপ্যটুকু তুমি আমাদের প্রাপ্তি করে দিও আর কি। সুমনাদি, তোমার এখন কি শোনাবে? একদম তুমি কি শোনাবে তোমার একটা কবিতা আমাদের? হ্যাঁ, পারভেজ ভাইয়ের অনেক কিছু আলাপচারিতা শুনলাম, অনেক কিছু ঋদ্ধ হলাম, ওনার সম্পর্কে অনেক কিছু আরো জানতে পারলাম। কবির কাছ থেকে মানে লেখকের কাছ থেকে সামনাসামনি জানতে পারাটার একটা পাওনা বলা যায়। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাইকে। তো এবার আদি একটু প্ল্যানিংটা অন্যরকম ছিল, তো যাই হোক আবার একটু প্ল্যানিং চেঞ্জ করে আমি একটু চলে যাই একটু স্বাদ বদলের জন্য, মানে একদম যেটাকে বলে। তো আমাদের সকলের মানে প্রিয় কবি এপার ওপার বাংলার এবং ওপার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় চলে যায়। কারণ জানো আদি, আমার মনে হয় যখন না একটা হতাশা গ্রাস করে, যখন কোনো কিছু মনে হয় পেরে উঠি না, আমি কেন জানি না, বিশেষ করে আমি আমার কথাই বলি, আমি না নজরুলের কবিতার মধ্যে না সেটা খুঁজে পাই, ভাঙো আবার গড়ে ওঠো, মানে একটা ধ্বংসের পর একটা সৃষ্টির যে ওনার সবসময় রচনা, কোথাও যেন মনে একটা সাহস পাই। তো আমি তাই কবির প্রতি শ্রদ্ধা জানি, কবি কাজী নজরুল ইসলামের একটুখানি একটা কবিতা করছি, প্রলয় উল্লাস। একটু অন্যরকম, একটু মানে তালে যাবে। প্রলয় উল্লাস, কবি কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমকেনে ভাঙলো আগুন, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালীর চন্দ্ররূপে, বজ্র শিখার মশালে জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলার ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপানে ঝোলে, দোদুলে দোলে অট্টরোলে হট্ট গোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তের কাঁদনে লুটায় পিঙ্গল তার স্রস্ত্র জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে, কপল তলে বিশ্বময়ের আসনে তারে বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভই জগৎ জুড়ে প্রলয় এবারে ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহা নিশারে শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তোড়েতে চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদনে বজ্র গানে ঝড় তুফানে, খুরের দাপটে তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনে তলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে, দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে, ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়ে আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধন্যবাদ দাদি।
সুমনাদি অসাধারণ, কিছু বলার নেই, মন ছুঁয়ে গেল। তোমার এই জয়ধ্বনি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাক, এবং এই জয়ধ্বনি আমাদের এই প্যান্ডেমিক করোনা কালে জয় নিয়ে আসুক, শান্তির, সুখের। আমরা যেরকম ছিলাম আমরাতে মিশে যাই। সুমনাদি, আমি পারভেজ ভাইয়ের কাছে আসবো, দেখি কারা কি একটু লিখেছে। রাফিয়া সুলতানা লিখছিল, পারভেজ ভাইয়া খুব মিষ্টি করে কথা বলেন, খুব ভালো লাগছে। যখন পারভেজ ভাইয়া কথা বলছিলেন তখন তার লেখা। তাপস দা ছিল, তাপস দা আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী, অসাধারণ, আমার প্রিয় মানুষ। লিখছেন ভারী মজা করে কথা বলছেন, ভালো লাগছে। পারভেজ ভাইয়ের জন্য লিখেছিল। তাপস চৌধুরী লিখছে, সুমনার স্ক্রিন দারুণ কালারফুল, সুমনা দিকেও কালারফুল লাগছে। শ্যামলী রয় লিখছেন, সুমনার দৃঢ় উচ্চারণ, একদম অনেক সুন্দর উচ্চারণ। রাফিয়া সুলতান লিখছেন, বাহ সুমনাদি অসাধারণ। অমলান দাশগুপ্ত লিখছেন, তোমাদের সকলে জয়ধ্বনি করছি। অনেক ধন্যবাদ, শেষটুকু সাথে থাকবেন। পারভেজ ভাইয়া, আমি সুমনাদির কাছে আবার আসবো, পারভেজ ভাইয়ের কাছে একটু আসি। ভাইয়া আমার কাছে আসার আগে আমি একটু আদির কাছে যাই। সেটা হচ্ছে যে আমরা কি আদির একটা কবিতা কি শুনবো না? ভাইয়া ঠিক আছে, সেই সুযোগটুকু আমি নিয়ে রাখলাম, যদি নিশ্চয়ই সেই সময় আছে। আমি একদম শেষ দিকে আমার ছোট্ট একটি নিবেদন শোনাবো ভাইয়া, নাকি সুমনাদি এখন শোনাই না পরে? এখন শোনাও, আমরা অপেক্ষা করছি আদির সুন্দর সুন্দর। আমি তো আদির কোটেশন নিয়ে আজকে একটা কথা বলবো, আদিকে কোট করেছি একটা। আচ্ছা বেশ, কিছু না ভাইয়া, কবিতা উচ্চারণ করি, কবিতা পাঠ করি। আমার নিজের একটি লেখা কবিতার কাছে আমি ঋণী। আমরা কবিতার কাছে ঋণী বলে কিন্তু ভাইয়া এখানে বসে রয়েছি। কবিতার জন্য বাঁচি, কবিতার জন্য কাঁদি, কবিতার জন্য হাসি। সেই কবিতার কাছে ঋণী হওয়ার একটু ছোট্ট গল্প শোনাই। হাজার কবিতা দেবো, এই কবিতাটা গেছে একদম হাজার বছরের হাজার কবিতার হাজার কবিতা। এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি পুরো কবিতা শোনাচ্ছি না, আমি অল্প একটু শোনাচ্ছি তার মধ্যে থেকে, কবিতাটা অনেক বড়। কবিতার কাছে আমি ঋণী। জলমলে সকাল গড়িয়ে নীরব দুপুর আমার ব্যস্ত বেলায়, এক মুঠো অন্ধকার যেভাবে জড়ো হয় বুকের পাজরে, গিটারের তারের ভাঁজে লুকিয়ে থাকে যে এলোমেলো হলদে বিকেল, সেখানেও কবি কথায় গধূলির নরম আলো আসে আমার দু চোখের পাতায়। আমি বাঁচতে চেয়ে প্রতিবার মরমে মরে যাই। হ্যাঁ, কবিতার কাছে আমি ঋণী। বিস্ফোরণের কালো ধোঁয়া, কুয়াশার অস্বচ্ছতা, বুকের ভিতর তুষের আগুন, যা ছিল তোমার তার সবটা ছুতে পেরেছি শুধু কবিতায়। এখন নীল মেঘের মধ্যে তুমি ভেসে বেড়াও, জীবনের এক দ্রাঘিমা রেখায় থেকে চোখে চোখ রেখে তুমি আমার স্বীকারোক্তি শোনো। এখন কবিতার ডায়েরির প্রথম পাতার মতন তুমি আমায় ভালোবাসতে পারো। আমি পূর্ণিমার সৌন্দর্যের মতো বাঁচতে শিখেছি, যা কেউ কোনোদিন পারেনি। হ্যাঁ, কবিতার কাছে আমি ঋণী, কবিতার কাছে আমি ঋণী। বাহ বাহ, অসাধারণ। আচ্ছা আদি, অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি পারভেজ ভাই যাওয়ার আগে, যেহেতু তুমি কবিতা দিয়ে শুরু করলে, তো পারভেজ ভাই এতক্ষণ বলছিলেন না যে ওনার একটা কবিতার যেটা উনি বলেছিলেন যে উনি আবৃত্তিকার হতে পারেনি, তো ঘটনাচক্রের লেখাটা আমার কাছে ছিল। তো যেহেতু কবিতা দিয়ে তুমি শুরু করলে, আমি এটা দিয়ে একটুখানি করি, তারপর আমরা পারভেজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সৈয়দ মাজারুল পারভেজের লেখা কবিতার সাথে গেরস্থালি। আমার একটা স্বপ্ন ছিল একজন বড় আবৃত্তিকার হব, পারিনি। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না, আমারও হয়নি। চাইলেই আবৃত্তি করা যায় না, আবৃত্তির জন্য একটা কণ্ঠ থাকতে হয়। সবার সে কণ্ঠ থাকে না, বিধাতা দেননি বলে আমারও ছিল না, তাই পারিনি বলে কবিতার প্রতি আমার ভালোবাসা এতটুকুন কমেনি। কবিতাকে ভালোবেসেছি মনে প্রাণে, শুধু কবিতাকে ভালোবেসে ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, হয়েছি বিবাগী।
কবিতার সাথে আমি বেঁধেছি আমার প্রাণ, কবিতা আমার প্রথম ভালোবাসা, কবিতাই শেষ। কবিতাকে ভালোবেসে আমি হতে চাই নিঃশেষ, কবিতাকে ভালোবেসে আমি হতে চাই নিঃশেষ। এই পারভেজ ভাইয়ের কথা ধরেই আমি লাস্ট কথা বলে যাই। কবিতার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কথাটা দিয়ে শেষ করি আমার কথা। শুধু কবিতার জন্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রী শান্তি ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, শুধু কবিতার জন্য। ধন্যবাদ। বাহ, কি অসাধারণ অসাধারণ কবিতা এবং উচ্চারণ। পারভেজ ভাইয়া, ওই যে দেখুন কিরকম মিল, পারভেজ ভাইয়া সুমনাদি, সাথে কবিতার সাথে গেরস্থালি, সাথে আদি, হট ক্যাফে আর কবিতা তোমার জন্য, আর আমাদের একদম অসাধারণ। শ্যামলী রয় দিদি লিখছে, আহা অপূর্ব কবিতা শোনালে, অপূর্ব সুন্দর বাচনভঙ্গি, অনেক ধন্যবাদ, প্রাণিত হই। আবারও লিখছেন শ্যামলীদি, বাহ এই অসাধারণ কবিতাটি পারভেজ দাদার আমার খুব প্রিয়। সুমনা, খুব ভালো কবিতা নির্বাচন, ভালো লাগছে, শেষটুকু সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সুমনা দি, এত সুন্দর কবিতা শোনানোর জন্য। যেমন সুন্দর দেখতে লাগছে তেমন সুন্দর কবিতা। পারভেজ ভাইয়া তো এভারগ্রিন, আজকেও এভারগ্রিন, এবং নায়কোচিত পারভেজ ভাইয়া। কবিরা এত সুন্দর সাধারণত একদম একদম সকালে কবিরা এত সুন্দর সাধারণত হয় না ভাইয়া, আপনি অনেক বেশি সুন্দর ভাইয়া। ভাইয়া একটু আপনার কাছে আসি ভাইয়া, আপনার কি কাজ আসছে আগামীতে, যদি একটু খুব সংক্ষেপে বলেন। মানে এটা কি কবিতা কবিতা নিয়ে, কবিতা নিয়ে বা আপনার উপন্যাস কি নিয়ে? উপন্যাসের ব্যাপারটা হচ্ছে যে উপন্যাস তো আগের মতো সেই বাজারটা এখন আর নাই। এখন হচ্ছে কি যে প্রকাশকের সাথে ব্যক্তিগত সম্পর্কে প্রতি মেলাতে এক দুইটা বের হয় ঠিকই, কিন্তু সেটা আসলে আমি ওইভাবে ধরি না যে মানে বই বের হওয়া মানে কি, যদি প্রকাশক যে বইটা চেয়ে নেয় সেটা বলা যায় যে এটার বাজার আছে, এবং সেটা একটাই। যাই হোক, উপন্যাস তো এটা মোটামুটি, উপন্যাস এবং কবিতার কথা তো আগেই বললাম যে এগুলো একটা করে মোটামুটি অলমোস্ট এটা থাকেই আর কি। আর এর বাইরে আমি এখন মূলত আমি বেশ কয়েক বছর ধরে যে বিষয়টা নিয়ে লিখছি মূলত সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন সংক্রান্ত, এবং এই বিষয়ে অলরেডি আমার অনেকগুলো বই বেরিয়েছে, অনেকগুলোই, এবং যে বইগুলো মোটামুটি পাঠক মানে প্রশংসা পাওয়া এবং প্রকাশকদেরও মোটামুটি চাহিদা মেটানোর মতোই অনেকটা মনে হয় আমার কাছে। তো এবারেও সেরকম, বিশেষ করে মুক্তিযুদ্ধ, এবারে আপনারা সবাই জানেন যে 2021 সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি। তো যে কারণে 2021 সালে বিশেষ করে মুক্তিযুদ্ধের বই, স্বাধীনতা বিষয়ক বই, বঙ্গবন্ধু বিষয়ক বই, এই বইগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। তো যে কারণে আমারও মোটামুটি এই ধরনের বইগুলোই বেশি আসবে, তার সাথে কবিতা, উপন্যাস, এগুলো ওই যে যেভাবে আর কি সেইভাবে থাকে। তা আমি এখানে ওই যে হাজার কবিতা প্রসঙ্গে বোধহয় একটু কথা বলা দরকার, যেহেতু সময় শেষের দিকে অনেকটা, তো একদম শেষের দিকে আমরা আছি ভাইয়া, অনেকটাই শেষের দিকে। তো আমি এখানে আমার এই দুইটা বই, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যেটা বলছিলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক আমার একটা বই আছে, এটা কি দেখা যাচ্ছে, নির্বাচিত মুক্তিযুদ্ধের কবিতা, একদম হ্যাঁ, এটা একটা বই আছে যেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক সমস্ত কবিতাগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক, এটা সম্পাদিত কিন্তু এইটা, এবং একটা এটা হচ্ছে নির্বাচিত 21-এর কবিতা, অর্থাৎ ভাষা আন্দোলন বিষয়ক বইয়ের কবিতার বই এটা। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই মানে রবীন্দ্রনাথ তো আমাদের সবার মাথার উপরে, রবীন্দ্রনাথ এখানে বলার কোনো অপেক্ষা নাই। তো সেই কারণে রবীন্দ্রনাথকে নিয়ে আমার একটা মানে দুইটা আয়োজন আছে, সেটা একটা হচ্ছে এক পড়কে রবীন্দ্রনাথ, অর্থাৎ সবার পক্ষে রবীন্দ্রনাথ বলি কেনা সম্ভব না,
এত টাকা দিয়ে কেনা এটা সবার পক্ষে সম্ভব না। তো যে কারণে ওইটা মাথায় রেখে আমি এখানে রবীন্দ্রনাথের 100টা বাছাই করা কবিতা, 10টি গল্প বাছাই করা গল্প, একটা উপন্যাস, আর হলো 100টি গান, একটি নাটক, একটি গীতিনাট্য ও নৃত্যনাট্য, এই সব কিছু এবং রবীন্দ্রনাথের আঁকা কিছু ছবি নিয়ে এক মোড়কে রবীন্দ্রনাথ। এটা মোটামুটি যারা খুব সংক্ষেপে রবীন্দ্রনাথকে জানতে চান, ঘরে রাখতে চান, তাদের জন্য এই বইটা খুব উপযুক্ত একটা বই। আর হচ্ছে রবীন্দ্র বিষয়ক আর একটা বই আমার আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোটদের যে কবিতাগুলো, ছোটদের কবিতাগুলো এটা কম্পাইল করে একটা রবীন্দ্রনাথের ছোটদের নির্বাচিত 100 কবিতা, এটার একটা বই আছে। আর এখানে হয়তো আমি এই সময়ের ভিতরে হয়তো সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু সময় খুব শেষের দিকে, তো আমি খুব আগ্রহী যে 1000 কবিতা নিয়ে একটু কথা বলার। সেটা হচ্ছে এটা হচ্ছে 1000 বছরের 1000 কবির 1000 কবিতা প্রথম খণ্ড। এটা হচ্ছে প্রথম খণ্ড। এই বইটা আমি করেছিলাম 2011 সালে, মানে এই কাজটা শুরু করেছিলাম 2011 সালে, এবং এটার একটা বিশেষ উদ্দেশ্য মাথায় নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তো সেটা হচ্ছে যে আমি যদি মানে 11 সালে বইটা বেরিয়ে যেত বা 12 সালে বেরিয়ে যেত, তাহলে এই পর্যন্ত এখন পর্যন্ত হয়তো এটা 8-10 খণ্ড বেরিয়ে যেত। তাতে করে 8-10 হাজার কবির একটা তালিকা কিন্তু হয়ে যেত, বাংলা কবিতার 10,000 কবির একটা তালিকা। এটা একটা বড় ব্যাপার, এবং আমার মূল উদ্দেশ্যটা ছিল ওইটাই, ওই উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করছি, যে এখানে কোন কবিতাটা যাচ্ছে সেটা বিবেচ্য না, কবির নামটা বিবেচ্য। অর্থাৎ এখানে যেমন আমি এরপরে আমার 2019-এ বেরিয়েছে যেটাতে, যে আদির কবিতা যেটাতে আছে দ্বিতীয় খণ্ড, ওইটা করেছে জোনাকি প্রকাশনী, আর এটা করেছে হাতে খড়ি, এবং তৃতীয় এবং চতুর্থ খণ্ডের কাজও মোটামুটি শেষ অবস্থায় আছে। এটা গত মেলাতে ব্যস্ততার কারণে তৃতীয় খণ্ডটা বের হয়নি, ভাবছিলাম যে মেলার পর বেরোবে, তারপরে তো করোনাতে সব উলটপালট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই 1000 কবিতার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে যে আমি মানে আমার লক্ষ্যটা হলো যে যদি আমি আরো 10 বছর বা 15 বছর 20 বছর বাঁচতে পারি, তাহলে এটা যদি অ্যাটলিস্ট 10টা খণ্ড আমি করে যেতে পারি, তাহলে 10,000 কবির একটা তালিকা হয়ে গেল। অর্থাৎ এখানে একজনের কবিতা একটা খণ্ডে গেলে তার আর কোনো খণ্ডেই যাবে না, কখনোই যাবে না, একটাই যাবে হয়তো যদি প্রিন্টের সময় কবিতাটা চেঞ্জ হতে পারে, কিন্তু কবি একজনই থাকবে। তো সেইভাবে যদি আমি 10টা 8টা 10টা 15টা 12টা খণ্ড করতে পারি, তাহলে বাংলা কবিতার 12,000 বা 10,000 কবির একটা তালিকা হয়ে যায়। এবং যেটা একটা বড় কাজ বলে আমি মনে করি, যে এটা মানে এখানে কোনো ইয়ে নেই যে বাংলাদেশের কবি হতে হবে এমন কিছু না, এখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে বাংলা কবিতা হলে হয়। সে মানে বাংলাদেশের কবি হোক, নেপালের কবি হোক, পশ্চিম বাংলা হোক, আমেরিকায় তিনি থাকেন, যেখানে যে থাকেন তাতে কিছু না, কিন্তু সারা পৃথিবীর কবিদেরকে, বাংলা ভাষার কবিদেরকে একটা সূত্রে গাঁথার জন্যই আমার এই কাজটা করা। এবং এটা আমার একটা স্বপ্নের একটা কাজ, এবং আমি এই কাজটা যদি মোটামুটি কিছুটা করে যেতে পারি, সেই সূত্র ধরে হয়তো পরবর্তী প্রজন্মের অন্য কোনো নতুন কবি এসে বাকিটা করতে পারবেন। তবে আমি শুরুটা করেছি, এরপরে শেষটা করার দায়িত্ব থাকবে পরের প্রজন্মকে। এবং আমি চাইবো যে আমি যদি অন্তত 10টা খণ্ড করতে পারলে আমার হয়তো নিজের একটা মনের তৃপ্তি থেকে যাবে, যে না আমি এই কাজ 10টা খণ্ডটা আমি করে যেতে পারি। একদম ভাইয়া, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আরো অনেক বছর বাঁচুন, আর 10টি খণ্ড না আরো অনেক। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে আমি সবার কাছে দোয়া চাই যে অন্তত মানে সবার দোয়াটা যেন আমার হয় যে আরো অন্তত কিছুদিন বাঁচতে পারি। কিন্তু আচ্ছা, এখানে আচ্ছা আমি কি আরেকটা ছোট একটা কবিতা পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি এখন একটা কবিতা, আমরা একদম শেষ সময় ভাইয়া একটা কবিতা আপনি পড়ে দেন। এই শেষ সময় বলেই যে একদম মানে খুব ছোট কবিতাই এটা হচ্ছে। হ্যাঁ, কবিতার নাম কলেজ স্ট্রিটের বই পাড়ায়। বাহ, আমার এই কলেজ স্ট্রিট নিয়ে তো আমার অনেক বিষয় অনেক মনের ভিতরে, বিশেষ করে পশ্চিম বাংলার অনেক মানুষের কথা সবসময় মনে পড়ে। অবভিয়াসলি তার ভিতরে আদি আছে, আমাদের এই যে ফারুক আহমেদ আছে, তারপরে এই যে সূত্রক আছে,
তীর্থঙ্কর দা আছে, তারপরে আমাদের এই যে নলিনী বেরাদা আছেন, এরকম অসংখ্য মানুষ যাদের মানে সবসময় যাদের কথা ফিল করি, হয়তো ফেসবুকে সবার দেখা হয়, কিন্তু ফেসবুক তো আসলে ফেসবুকই, মুখটা তো আর এইভাবে কাছ থেকে দেখা হয় না। যাই হোক, আমি সবাইকে আমি স্মরণ করছি। পশ্চিমবাংলাতে যে কাছের মানুষগুলো আছেন তাদের সবার উদ্দেশ্যেই বলি, আপনাদেরকে সবাইকেই, হয়তো এই মুহূর্তে আমি সবার নাম বলতে পারছি না সময়ের জন্য, কিন্তু সবাইকে আমি প্রতিটা মুহূর্তে আমি মনে করি, সবাইকে মিস করি, সবার কথাই আমার স্মৃতির ভিতরে একবার জল জল করে আছে। এবং সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। যাই হোক, আমার এই কবিতাটার নাম হচ্ছে কলেজ স্ট্রিটের বই পাড়ায়। তো আচ্ছা, তো 20 বছর পর পূরবী আবার 20 বছর পর কলেজ স্ট্রিটের বই পাড়ায় হঠাৎ করে তোমার সাথে দেখা। মিত্র অ্যান্ড ঘোষে বই কিনছিলে তুমি, পেছন থেকে তোমার স্কন্ধের ভাঁজটা দেখে খুব চেনা মনে হলো। খুব কাছে গিয়ে তোমার পাশে দাঁড়ালাম, অনেকটাই গা ঘেঁষে। সেই চেনা পারফিউমের গন্ধ, বুকে কাঁপন জাগানো তোমার সেই কপলের কালো তিল, গালের টোল পড়া সেই দুষ্টু হাসি, সব ঠিক তেমনি আছে আগের মতো। এখনো তুমি আগের মতোই লাস্যময়ী, সুন্দরী তোমা তুমি। এমজি রোডের জংশনের হল্লা, কফি হাউসের আড্ডা, কলেজ স্ট্রিটের বই পাড়া, দিলখুশের দোকান, ফুটপাতের বই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি মনোহর চত্বর, কলেজ স্কোয়ারে প্রেমিকের অযথাই ঘোরাঘুরি, আর প্রেসিডেন্সি কলেজের গেটের সেই অকারণ কোলাহল, সবই আছে আগের মতো, বদলাইনি কোথাও কিছু। শুধু বদলে গেছো তুমি, পূরবী বসু থেকে হয়েছে পূরবী বসু রায়চৌধুরী। তোমাকে দেখলেই বোঝা যায় প্রসাদিনীর কল্যাণে তোমার রূপ মাধুরী ধরে রাখার কি প্রাণান্ত চেষ্টাই না করেছো। তারপরও তোমার বিবর্ণ চোখের ভাষা, তোমার গোড়ায় সাদা কেশরাজি আর নিতম্বে বেড়ে ওঠা মেয়ে বলে দেয়, পূরবী তুমি গুড়িয়ে গেছো। এটা হলো আমার এই বই পাড়াই কবিতা। এবং এখানে আমি জাস্ট একটা বলি, সেটা হচ্ছে যে আমার একটা উপন্যাস আছে কফি হাউসের আড্ডা। এই উপন্যাসটা মোটামুটি এখানে তো বেশ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে, এবং মোটামুটি এই উপন্যাসের সূত্র ধরে অলমোস্ট আমার জানা মতে 2 জন বোধহয় একটু ওই যে রেফারেন্স বই হিসাবে ধরে পিএইচডি করছে। হ্যাঁ, এবং এটা মোটামুটি একটা কলেজ স্ট্রিট এবং কফি হাউস নিয়ে একটা ভালো কাজ আমার কাছে মনে হয়। ভাইয়া আপনার কাছে আবার আসবো। ওই যে বদলে যাওয়া মানুষ, আমরা হয়তো সবাই বদলাই না, মেঘের পরে মেঘ জমে যায়, আসে না ডাক পিয়নের চিঠি, তোমার আকাশ দেখা সাঙ্গ হলে দেখে যেও আমি এখনো 8 পৌরে সেই পৃথিবী। আমরা সবাই বদলাই না, আমরা সবাই এরকম ভাবে চিরতরে হারিয়ে যায় না, কেউ কেউ থাকি প্রিয় মানুষদেরকে খুঁজে নিয়ে ভালোটি থাকি। আমি সুমনাদির কাছে একটু আসি, একদম শেষ পর্যায়ে রয়েছে আমরা অনুষ্ঠানের। এই অনুষ্ঠান শেষ করব। শ্যামলীদি লিখছেন, আদি তোমার অসাধারণ আন্তরিক সঞ্চালনা সমস্ত অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা নিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ দিদি। পারভেজ দা ভারী অমায়িক মানুষ, আমার প্রণাম জানাই। শ্যামলী রয়, উনি একজন বিখ্যাত বাচিক শিল্পী, তার অনেক কবিতা বহু মানুষ শোনেন ভার্চুয়াল জগতে, এবং তিনি অত্যন্ত গুণী মানুষ, আমাদের এই অনুষ্ঠানে থাকবেন কিছুদিনের মধ্যেই, তাকে অনেক শুভেচ্ছা। কৃষ্ণা মুখার্জি লিখছেন, বা খুব পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছেন পারভেজ দার কবিতা, সেই কলেজ স্ট্রিট, ক্যাম্পাস, প্রেসিডেন্সির গেট, কফি হাউস সব মিলে একাকার। একদম সুমনাদির কাছে আসবো শেষ। সুমনাদি, তোমার শেষ যে উচ্চারণটা তুমি কিভাবে করবে? আসলে পারভেজ ভাই যে এতক্ষণ ধরে এই রবীন্দ্রনাথকে নিয়ে বলছিল,
তো সেই দিয়ে আমি শেষ করতে চাই আমার আজকের অনুষ্ঠানটা। তো তার আগে আমি যে কথাটি বলছি সেটা আমি একটু পড়ে নিই। জীবন জুড়ে তুমি আছো, প্রজন্মেতেও তুমি, তোমার সৃজন শ্রাবণ ধারায় মেলায় পৃথিবী, তোমার কথা কবিতা তোমার, তোমার গানের সুর, অন্ধকারেও বাঁচতে শেখায় প্রাণের রবি ঠাকুর, অন্ধকারেও বাঁচতে শেখায় প্রাণের রবি ঠাকুর। এই যে আমি কটা লাইন বললাম, এটা অসাধারণ, এবং সেটা লিখেছেন আমাদের যিনি আজকের সঞ্চালক আবেদিন হক আদির লেখা। তো আদির লেখা সূত্র ধরেই আমি রবি ঠাকুরের কবিতায় চলে যাচ্ছি এবং ছোট্ট কবিতা দিয়ে আজকে আমার অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। মধুময় পৃথিবীর ধুলি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী, দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধু রসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। ধন্যবাদ আদি। সুমনাদি, অনেক সুন্দর, কিছু বলার নেই। সময়ের সাংকেতিক চিহ্নকে যদি বদলে ফেলা যেত, এড়িয়ে যাওয়া যেত, যদি এটাকে না আমাদেরকে বাধা সৃষ্টি করতো, আমরা বোধহয় এই আন্তরিক আয়োজনটি আরো অনেক দূর নিয়ে যেতাম। কিন্তু কোথাও গিয়ে তো থামতে হয়, শুধু সেই কারণেই থামা, আর নইলে আমরা কিন্তু এই আয়োজনটা চলতেই থাকতো এবং রাতভর কবিতাতেও বোধহয় ক্লান্তি আসতো না। সুমনাদি, শেষ করছি আমাদের অনুষ্ঠান। আমি সবাইকে জিজ্ঞেস করি এই অনুষ্ঠানে এসে কেমন লেগেছে এবং আমার দর্শকদের কি বলে যাবে। তোমাকে প্রথম বলছি, তারপর পারভেজ ভাইয়ের কাছে আসি। কেমন লেগেছে আজকের অনুষ্ঠানে এবং দর্শকদের কি বলবে দিদি? ভীষণ ভালো আন্তরিকতা। দেখো, অনুষ্ঠান তো আদি আমরা মঞ্চেও করি, কিন্তু আমার কোথাও যেন মনে হয় এই যে আজকের অনুষ্ঠানটা কিন্তু আমরা সবাই খুব ন্যাচারাল, মানে এখানে আমাদের কোনো ওরকম নেই যে আমরা খুব মানে ভালো পারফরমেন্স করবো, ওরকম না। আমরা আড্ডা, এই যে একটা আন্তরিক আড্ডা হলো। পারভেজ ভাই কত দূরের মানুষ, কত দূরের মানুষকে খুব সামনে থেকে দেখছি, মনে হচ্ছে না বাধা কোনো বাধা, কাটা তার কোনো কাটা তার নয়। এই যে মনের একটা আদান প্রদান, এত সুন্দর অনুষ্ঠানে আমি সত্যি আজকে এত আনন্দ পেলাম। কবিতা করা বা বলাটা বড় কথা নয়, কবিতা থেকে, কবিতার সঙ্গে অনেক কিছু জানতে পারা, ঋদ্ধ করা নিজেকে, এটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। এবং খুব গুণী মানুষের সাথে আজকে আমি আমার থাকতে পেরেছি, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভালোবাসা ভীষণ ভাবে আদিকে, এত সুন্দর একজন গুণী মানুষ আদি, এবং খুব মনের ভালো মানুষ। তো এইভাবে ও এগিয়ে চলুক, পরবর্তীকালে আবার যদি আসতে পারি তখন আরো অন্য কবিতার সম্মান নিয়ে অবশ্যই আসবো। এবং আমি আমার ইচ্ছাটা বলে রাখি, ধন্যবাদ এবং ভালোবাসা। সুমনাদি, আমার ইচ্ছা জানিয়ে রাখি, আমাদের এই অল্প সময়ে আমাদের সত্যি কথা আরো অনেক শুনতে ইচ্ছে করছিল। তুমি এবং পারভেজ ভাইয়া যদি আমাদের আরো একবার কোনো সময়ে, দুজন হয়তো একসাথে না আসলেও অন্য কোনো সময়ে এই হট ক্যাপের কবিতা তোমার জন্য আয়োজনে আবারও আসলে আমি খুব খুশি হব, কারণ আরো অনেক কিছু জানার আছে, শোনার আছে। পারভেজ ভাইয়া, সুমনাদি, আর একটা কথা আমি জানিয়ে দিই, আমাদের যে ফ্রেমটা আজকে আমরা এই যে তিনজনের ফ্রেমে আমরা রয়েছি, এটা কিন্তু আগামী 50 বছর পরে ইতিহাস হবে। পারভেজ ভাইয়ার মতন একজন লেখকের সাথে, একজন মানুষের সাথে আমরা কিন্তু ফ্রেমে ছিলাম। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, এটা আমাদের বিরাট পাওয়া। পারভেজ ভাইয়া, আমার দর্শকের উদ্দেশ্যে কি বলে যাবেন? আর পারভেজ ভাইয়া, আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগলো যদি শেষে একটু বলেন। অনুষ্ঠানে মানে কেমন লেগেছে এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। যে এই যে আদির সাথে, আমাদের সুমন আদির সাথে এই যে একটা সময় কাটানোর সুযোগ মিলল, এটাই অনেক বড় প্রাপ্তি। এবং বিশেষ করে এই অনুষ্ঠানের সূত্র ধরে, বিশেষ করে পশ্চিম বাংলার যেসব কবি বন্ধু বা এমনি মানে কবির বাইরেও যেসব নিকটতম মানুষজন আছেন, তাদের সাথেও একটা মানে কথা বলা, তাদের কাছে যাওয়ার একটা যে সুযোগ হলো, সেটাও কিন্তু কম বড় না।
আমি লাস্ট কলকাতা বইমেলাটাই যেতে পারিনি। কলকাতা বইমেলাটা আমি কিন্তু পারতপক্ষে কখনো মিস করতে চাই না, কিন্তু এবারে এই ভিসার কারণে, সিঙ্গেল ভিসা দেওয়ার কারণে কলকাতা বইমেলাটাই যেতে পারিনি, ত্রিপুরাটাই গেছিলাম। তো এর আগেরটা 2019-এর যে বইমেলায় গেলাম, তো লাস্টের 2 দিনের বইমেলায় গেছিলাম, তার ভিতরে একদিন শুধু পুরা 4টা ঘন্টা আমি লিটল ম্যাগের ভিতর ঢুকছি, এবং লিটল ম্যাগ থেকেই 4 ঘন্টায় বের হয়ে পরে বের হয়ে হোটেলে চলে আসছি। তার মানে কি, এটা আমি বুঝালাম যে কলকাতায় আমি কতটা এনজয় করি এবং মানুষের কতটা কাছে যেতে পারি, সেটা বুঝানো যে একটা জাস্ট লিটল ম্যাগের ভিতরেই 4টা ঘন্টা শেষ হয়ে গেল। তো যাই হোক, আমি এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আদিকে ধন্যবাদ, এবং এই কবিতা তোমার জন্য তাদেরকে ধন্যবাদ। এর সাথে যে কলাকুশলীরা আছেন, আমাদের সোমেন বাবু, যার সাথে আজকে অনেকবার কথা হয়েছে, কার্তিক বাবু, তার সাথেও কথা হয়েছে, বা আরো যারা নেপথ্যে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যারা অনুষ্ঠান দেখেছেন বা যারা দেখেননি, পরবর্তীতে হয়তো দেখবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এবং এখানে যে আবার যে অনুষ্ঠানের কথা বলা হয়েছে, এখানে আর আবার না, আদি যখনই ডাকবে, যতবার ডাকবে ততবারই অন্তত পাশে থাকবো। এটাতে কোনো অনুমতি বা এখানে জানতে চাওয়া কোনো কিছুরই কোনো বিষয় নেই, সেটা আদিরও ভালো জানা আছে। তো যাই হোক, মোটামুটি আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ, এবং সবাইকে অনেক অনেক ভাইয়া অনেক ধন্যবাদ। আমি আবারও ডাকবো, আমি ভাইয়াকে আবার আসবো, তার কবিতা, তার কথা, তার চিন্তন চেতনা, তার আমি কিন্তু আগেই বলেছিলাম যে 1 ঘন্টা আসলে ওরকম সময়ই না, কারণ কথাটা শুরু করতে করতে আজকে যেমন যে কথা বলা হলো, আসলে কথাগুলো খুব ওই তাড়াহুড়া করে বলতে হয়েছে, তো অত সুন্দর করে টেনে টেনে গুছিয়ে বলা হয়নি। কারণ যদি সময়, আমি জানি যে 1 ঘন্টা, আদি আমাকে বলেছিল যে 1 ঘন্টা অনেক সময়, কিন্তু আমি তো এর আগে সব অনুষ্ঠানের থেকে জানি, তো 1 ঘন্টা আসলে কোনো সময়ই না। এই সময়ের ভিতরে তারপরেও ভাইয়া যতটুকু আমরা যেটুকু কথা বলতে পেরেছি, যেটুকু অন্তত আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগা সব শেয়ার করতে পারলাম, এটার জন্যই আর একবার ধন্যবাদ, সেই সুযোগটা দেওয়ার জন্য। একদম ভাইয়া, আবারও আমাদের এই দুই শিল্পীকে নিয়ে একটু নেপথ্যে যারা রয়েছে, সৌমেন দা, কার্তিক দা, এদেরকে আমিও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এরা সত্যি আমাদের সাথে খুব ভালোভাবে কোঅপারেশন করেছে, যার জন্য হয়তো আজকে আমরা এখানে আসতে পেরেছি। আদি, একদম আমার দুই শিল্পীকে অনেক শুভেচ্ছা। আমরা আবারও এই দুই শিল্পীকে নিয়ে হাজির হবো অন্য কোনো এপিসোডে, হয়তো একসাথে নয়, আলাদা করে, কিন্তু আমরা আবার গল্প শুনবো, আবার বোধ, দর্শন, কবিতা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। সেই অপেক্ষাটুকু থাক। হাতের মুঠোয় তোমার কথা, চোখের তারায় তুমি, আমার স্বপ্ন ভেজা রূপনগরে তোমার নামে আজ রাত্রি এলো বুঝি। শুভরাত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো এপিসোডে আবার নতুন দুজন আবৃত্তি শিল্পী নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।